চা খেয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করে এবং দলীয় কর্মীদের নিয়ে সাত সকালেই কিন্তু প্রচারে নেমে পড়ছেন বীরভূমের বিজেপির প্রার্থী এবছরের দেবাশিস ধর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। রুটিনটা একটু চেঞ্জ হয়েছে এখন, তাই তো? দেখুন, এমনিতেই আমাদের সকালে বেরোনো অভ্যেস, মানে যেটা আমি পুরনো জীবনে ছিলাম, তো সেদিক থেকে দেখতে গেলে হয়তো ওখানে আরও অনেক সকালে বেরোতাম। অবশ্যই আমরা যাত্রাটা শুরু করব মায়ের মন্দির থেকে। আজকে আরেকটি আমরা শক্তিপীঠ থেকে শুরু করছি, সাঁইথিয়া নন্দিকেশ্বর। যেহেতু এই রাজনীতির আঙিনা আপনি নতুন, সুতরাং নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে এবং মায়ের কাছ থেকে শক্তি সঞ্চয় করে নতুন একটা যুদ্ধে নেমে পড়েছেন। কতটা কনফিডেন্ট? দেখুন, একই সাথে আমরা যে প্রত্যেক দিনের জার্নি করছি, বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জায়গায় আমরা মিট করছি এবং তাতে আমরা নিজেরাও অনেকটা সমৃদ্ধ হচ্ছি এবং যেখানে মানুষের কোথায় কি ক্ষোভ রয়েছে বা কোথায় কি কি ব্যাপারে এখনও ডেভেলপমেন্টের বা অন্যান্য জিনিসের জায়গা রয়েছে, সেটা আমরা অতি অবশ্যই ডে টু ডে অ্যানালিসিস করছি। সাঁইথিয়ার নন্দকেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার যাত্রা শুরু করলেন বিজেপির প্রার্থী দেবাশিস ধর। এই নন্দকেশ্বরী মন্দির, এটা কিন্তু সতীপীঠের অন্যতম পীঠ। মায়ের কাছে নিশ্চয়ই বিশেষ প্রার্থনা ছিল। অবশ্যই, মাই তো সব, মাকে ছেড়ে কিছুই তো নেই। মাকে ছাড়া আমি অধুরা, না হলে এই জায়গায় আসতে পারতাম না। ফলে মায়ের কাছে প্রার্থনা না করে মানে আমার এই শক্তি, মানে সাঁইথিয়ার সমস্ত যে আমরা যে কাজকর্ম করব বা মানে পলিটিক্যাল কাজকর্ম, সেই শক্তি মাই দেবে। আপনি ভক্ত হিসেবে এসেছেন, তবে আপনার অনুগামী সমর্থক অনেক ভক্তরাও কিন্তু আপনাকে এখানে বরণ করে নিয়েছে। শুরুর থেকে দেখতে পেলাম মালা পরিয়ে, উত্তরীয় পরিয়ে। এই ভালোবাসাকে কি বলবো? ভালোবাসা যাতে আমি প্রকৃত মূল্য দিতে পারি, জীবনের শেষ দিন অবধি যেন আমার এই ভালোবাসা মর্যাদা আমি ওনাদের দিতে পারি, এটা আমার প্রার্থনা রইল মায়ের কাছে। যেন ওনারা যে বিশ্বাস নিয়ে আজকে আমাকে বরণ করেছেন, মৃত্যুর দিন অবধি যেন আমি সেই বিশ্বাস রেখে যেতে পারি। ফিলসফি বা এই যে দর্শন, আপনি নিজে বুঝতে পারেন কীভাবে পাল্টে যায়। আপনি আগে যখন এসেছিলেন একটা অন্য অবতারে, আজকে যখন এলেন একটা অন্য অবতারে, এটাই কি জীবন? অবশ্যই এটাই জীবন। আমি 2000 সালটা মানে 2017, তখন ওই দার্জিলিংয়ে প্রবলেম চলছিল, ওই 100 কত দিনের বন্ধ ছিল। তো তখন আমাকে ওখানে পাঠানো হয়েছিল দার্জিলিংয়ের সমাধানের, মানে আমি ওয়ান অফ দ্য মানে মেম্বার ছিলাম। তো তখন ওই সময়, তার আগে আমি ভগবদ্গীতা অনেকবার পড়েছি, মনে হতো অ্যাবস্ট্রাক্ট, বুঝতে পারতাম না। সেই জায়গায় গিয়ে তার একটা পাহাড়ের যে ভাইব্রেশন, প্রথম গিয়ে গীতা, তারপরে লাইফ ডিভাইন এবং কথামৃত যবে থেকে পড়েছি এবং বেদান্ত, তারপর থেকে আমার জীবনে দর্শন চেঞ্জ হয়ে গেছে, আর কিছু বলার নেই। বীরভূমের ভোট যুদ্ধে প্রাক্তন অভিনেত্রী বনাম প্রাক্তন পুলিশ কর্তার জোর টক্কর। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় এবং তার বিপক্ষে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর।
প্রচারের মাঝে কিন্তু প্রতিদিনই এভাবে সকলের সঙ্গে বসে পাত পেরে খাচ্ছেন বীরভূমের বিজেপির প্রার্থী দেবাশিস ধর, এবং তিনি কিন্তু আর 5টা মানুষের মতো এখানে সকলে যা যা খাচ্ছেন, ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, আলু পটলের রসা, চাটনি, সেগুলোই খাচ্ছেন। এবং প্রতিদিনের রুটিনই এমন হয়ে গেছেন যে প্রচারে বেরিয়ে মধ্যাহ্ন ভোজনে যেখানেই অবসর পাচ্ছেন পার্টি কর্মীদের সঙ্গে কোনো পার্টি অফিসে বা অন্যান্য যে কোনো জায়গায় পাত পেরে বসে এভাবেই সকলের সঙ্গে বসে কিন্তু তিনি ডাল, আলু পোস্ত এবং আলু ভাজার স্বাদ নিচ্ছেন, এবং এই গরমে তিনি মনে করছেন এটা খাওয়াই সবচাইতে উপকারী। নির্বাচনে নিজের জিতের ব্যাপারে কতটা আশাবাদী এবং কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে? দেখুন, প্রথমেই বলি যে আমি কোনো তারকা নই, আমি খুব সাধারণ মানুষ। বীরভূম জেলার যে 17 লক্ষ প্লাস ভোটার রয়েছে, আমি তাদেরই একজন। আমার কোনো স্টারডম নেই আর রাখতেও চাই না। আর তারকা প্রার্থীদের ওই পার্ট টাইম রাজনীতি মানুষ দেখে বীতশ্রদ্ধ। মানুষ মনে হয় এমন প্রার্থীকেই চাইছেন যার প্রশাসনিক দক্ষতা থাকবে, থেকে ফুল টাইম উনি রাজনীতিতে থেকে মানুষের সেবা করতে পারবেন, এবং প্রশাসনিক অভিজ্ঞতা না থাকলে শুধু আমাকে দেখুন, ফ্রিতে দেখতে পাবেন, 5 বছর বলে আমায় ভোট দিন। তো এখান থেকে বেরিয়ে এসে মানুষের কাজ চাই। মানুষ এখন চতুর্দিকে হাহাকার করছে কাজের জন্য, আর চতুর্দিকে অনুন্নয়ন আর অনুন্নয়ন, চুরি আর চুরি। তৃণমূলের এখানে দীর্ঘদিনের নিজেদের যেহেতু জেতা প্রার্থী রয়েছে, একটা সাংগঠনিক মজবুত তারা, সেই দিক থেকে যদি বলি বিজেপির নিজস্ব মানে এখানে সংগঠন রয়েছেন, আপনি অন্য জায়গা থেকে এসছেন, এসে এই যে সংগঠন, এই সংগঠনটাকে কিভাবে দেখছেন এবং সংগঠনটাকে কতটা মজবুত করতে হবেন এই জয়ের পথে? দেখুন, প্রথমত বিপক্ষ প্রার্থী সম্পর্কে বা বিপক্ষ দল সম্পর্কে বলাটা আমার মানে সমীচীন বলে মনে হয় না, কারণ আমি বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি তারকা প্রার্থীকে দিয়ে প্রচুর ক্ষোভ, প্রচুর, এবং এটাই ওনার এবার মানে উনি যেটা ভাবছেন ওনার প্লাস পয়েন্ট হবে, আমি বলছি ওটা নেগেটিভ মার্কিংয়ে যাবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা সংগঠন ভিত্তিক দল, আমাদের সেই সংগঠনের ভিত অত্যন্ত মজবুত, এবং প্রতিদিন এটা আরও দীর্ঘদিন ধরে এটা আরও মজবুততর হতে থাকবে। আর 3 নম্বর হচ্ছে যে আমি যেহেতু প্রশাসক ছিলাম, আমার কাজই হচ্ছে সমস্ত মালাকে একই সূত্রে গাঁথা, এবং অ্যাডমিনিস্ট্রেটর কখনো তার ম্যানেজারিয়াল স্কিল থাকা উচিত, আমি সেই কাজটিই করব। শীতলকুচি কাণ্ড আপনার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। শীতলকুচি ঘটনার পর নানা ঘটনার ঘনঘটা ঘটেছে আপনার জীবনে, সেক্ষেত্রে কি কোথাও এই রাজনীতিতে বা বিজেপিতে যোগ দেওয়া একটা রিভেঞ্জ বা প্রতিশোধ থেকে? আমি কোনো কিছুই রিভেঞ্জের জন্য করি না। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। আমরা কর্ম করি, ঈশ্বর তার ফল দেয়। আর সব থেকে বড় কথা যে এই ঘটনাগুলি না ঘটলে আমার জীবনে এতটা বড় মোড় ঘটতো না। আমি বরং যিনি ঘটিয়েছেন, যারা যারা আমার এই সমস্ত করেছেন তাদের ধন্যবাদ দিতে চাই, যে তারা এটা না করলে আমি হয়তো এই পথ বেছে দিতাম না, এবং একদিন আমি রাজনীতিতে এতটা সফল হয়ে মানুষের সেবা করতে পারবো। আমার মনে হয়, দেখুন, জন্মেছি যখন মরতে হবে, আমি কোনো কাউকে ভয় পাই না। অনেক ক্ষেত্রে আপনি আমলাদের সমালোচনা করেছেন, এবং এরকম মন্তব্য শোনা গেছে যে তারা প্রশাসনের কানে বিষ ঢেলেছে, তবে আপনাকে সরাসরি কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলতে শোনা যায়নি। তাহলে কি রাগ বা ক্ষোভটা কি আইপিএসদের ওপর নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর? না না, দেখুন, মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পদ, ওনাকে ঘিরে ওনার কিছু অ্যাডভাইজার থাকে, যারা পলিটিক্যাল অ্যাডভাইজারও থাকে, কিছু যারা আমলাও থাকে, এবং যারা দিনের পর দিন রাজ্যটাকে 12টা বাজিয়েছেন। আমার মুখ্যমন্ত্রী, আবার বলছি যে উনি প্রশাসনিক, ওনার পক্ষে উনি যা যা ফিডব্যাক পান তার ভিত্তিতে কাজ করেন। যারা এইভাবে, শুধু আমার ক্ষেত্রে নয়, এরকম বহু লোককে, মানুষকে সর্বনাশ করেছে এবং রাজ্যটাকে সর্বনাশ করেছে। উনি বুঝতেও পারেননি ওনাকে যেভাবে পরিচালনা করেছে। রাজ্য এখন 6 লক্ষ কোটি ঋণে ডুবে রয়েছে। চতুর্দিকে মানুষকে মিথ্যা কেস দিয়ে গেছে নিজেদের স্বার্থের জন্য, মুখ্যমন্ত্রীকে ভুল বুঝিয়েছেন। আমরা সবসময় বলি যে ফিলসফি এরকম যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওম্যান। আপনি একসময় মানে ডার্ক সাইডে পুলিশ অফিসার ছিলেন, আবার তার থেকে আপনি রাজনীতিতে এসে আপনার একটা উত্তরণ হয়েছে। এই সাফল্য বা উত্তরণের পিছনে কোনো বিশেষ মহিলা বা কারো আশীর্বাদ বা কারো শুভেচ্ছা রয়েছে যাকে আপনি
কৃতজ্ঞতা জানাতে চান? দেখুন, আমি দশ মহাবিদ্যার যে দেবী, মানে 10টি রূপ আছে, তাদের বিশেষভাবে তাদের সম্পর্কে মানে জ্ঞান লাভ করার চেষ্টা করছি এবং হয়তো জেনে না জেনে অনেক পুজো অর্চনাও করেছি, ঠিক আছে। তো আমার এখন একটাই সার্চ রয়েছে যে একদম মানে আলটিমেটলি সেই মহাশক্তি, মানে যখন দুর্গাতে এসে মিল হচ্ছে দশ মহাবিদ্যা, ব্রহ্ম, পরম ব্রহ্ম, ব্রহ্ম বললেও ভুল হবে। দেখুন, দুটো থিওরি আছে, হয় আপনি 0 হয়ে যান, নাহলে 9। 0 মানে আমি কিছুই নই, সব কিছুই তুমি, শূন্যতা। আর 9 হচ্ছে অহম ব্রহ্মস্মি, আমি সেই ব্রহ্ম, আমার সাথে ব্রহ্মর কোনো তফাৎ নেই। অনেক কিছু আপনারা সহ্য করেছেন। আমার মনে হয় এই যে এত বছরের যে কষ্ট, যন্ত্রণা, অত্যাচার, রাজনৈতিক হানাহানি, এখান থেকে বেরিয়ে এসে আমরা এমন যুগের আপনাদের সন্ধান দিতে চাই। নতুন সূর্য উঠুক মা তারার কৃপায়, মা নন্দিকেশ্বরী এবং মা নলহাটেশ্বরীর কৃপাতে আমরা আগামী দিনে নতুন যুগ রচনা করব।